বিরতির পর স্বাগত। তবে কি ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততা দূর হচ্ছে, বরফ কি গলছে? এমনটাই প্রশ্ন উঠছে। কারণ এবার কিন্তু বাংলাদেশের জেল থেকে মুক্তি পাচ্ছে 95 জন ভারতীয় মৎস্যজীবী। যদিও চলতি সপ্তাহে বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দিয়েছিল ভারত, তারপরেই এবার বাংলাদেশের জেল থেকে মুক্তি পাচ্ছে 95 জন ভারতীয় মৎস্যজীবী। যে মৎস্যজীবীরা উল্লঙ্ঘন করে, জল সীমা উল্লঙ্ঘন করে তারা বাংলাদেশের দিকে গিয়েছিল, তাদেরকে গ্রেফতার করে নেয় বাংলাদেশ প্রশাসন। তারপরেই কিন্তু আজ খবর পাওয়া গেছে যে 90 জন সেই মৎস্যজীবীদের এবার ছাড় দিচ্ছে, অর্থাৎ জেল থেকে তারা মুক্তি পাচ্ছে। বরফ গলায় খুশি দুদেশের সাধারণ মৎস্যজীবীরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রতিনিধি খালিদ। খালিদ, ভারত থেকে আজ থেকে ঠিক 3-4 দিন আগে দেখা গেছিল একটা মানবিক চিত্র, যে বাংলাদেশ এর যারা মৎস্যজীবীরা রয়েছে তারা জলের যে সীমানা, সেই জল সীমানা উল্লঙ্ঘন করে তারা ভারতে এসেছিল, তাদেরকে গ্রেফতারও করা হয়, তবে ভারত তাদেরকে ছেড়ে দেয়। তারপর কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে যারা বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীরা আটকে রয়েছে তাদেরকে কবে নাগাদ মুক্তি দেওয়া হয়। কিন্তু আজ সকালে উঠেই একটা খুশির খবর পাওয়া গেল। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ প্রশাসন এই বিষয়টা নিয়ে কি জানাচ্ছে? ধন্যবাদ আপনাকে। মূলত আপনি যেটা বলছেন যে জলসীমা লঙ্ঘনের দায়ে বাংলাদেশি জেলেরা যখন ভারতীয় জলসীমায় প্রবেশ করে এবং ভারতীয় জেলেরা যখন জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করে, তখন দুই দেশেরই কিন্তু যারা উপকূলের গার্ড থাকেন, সীমান্তরক্ষী গার্ড থাকেন, তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী যেহেতু অনুপ্রবেশ যদি ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু যারা রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের থাকেন তাদের ভূমিকা থেকে, এবং সেই জায়গা থেকে তারা গ্রেপ্তার করে বাংলাদেশি কোস্টগার্ড ভারতীয়দের গ্রেপ্তার করে তারা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে ফেরত দিচ্ছে, এবং যেটা ভারতও দিয়েছে। এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। বিশ্বের প্রত্যেকটা জলসীমায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। যদি পাশাপাশি রাষ্ট্র হয়, সেক্ষেত্রে দুই দেশের যে নাগরিক বা পেশাজীবী, যেটা বললেন যে জেলেরা, এরা অনেক সময় ভুল করেই এইগুলো করে থাকে, এবং এটা ভুল করে করার পরে তারপরে আইনগত প্রক্রিয়া শেষে আসলে উভয় দেশই এটা ফেরত পাঠায়, যেটা আপনি শুরুতে বলছেন যে মানবিক ঘটনা। হ্যাঁ, এটা অত্যন্ত মানবিক একটা বিষয়, এবং মানবিক দৃষ্টিকোণ থেকেই রাষ্ট্রীয় পর্যায়ে যে ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, সেই চ্যানেলে এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা। যেমন ভারত বাংলাদেশি জেলেদের মুক্তি দিয়েছে, ঠিক তেমনি ভারতীয় জেলেদেরও বাংলাদেশ মুক্তি দেবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। হুম, কি মনে হয় এই উদাহরণের পর কি দুদেশের সম্পর্ক কি পুনরায় ভালো হবে? আসলে বাংলাদেশ ভারত সম্পর্কটা ঐতিহাসিক সম্পর্ক, এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই চমৎকার ভালো। এখন যেটা সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের সঙ্গে, এটা কিন্তু পুরো ভারতবর্ষের সঙ্গে না, ভারতের যে সরকার আছে সেই সরকারের নীতিগত বিষয় নিয়ে তৈরি হচ্ছে। সেই জায়গায় যে ঝামেলাটা তৈরি হয়েছে, সেই জায়গায় সেই সম্পর্কের সাথে এই যে জেলেদের আদান প্রদান, এই সম্পর্কটা মনে হয় না মেলানো উচিত হবে। কারণ আপনি যে প্রথমে যেটা বলছেন, মানবিক রাষ্ট্র সবসময় মানবিক থাকে, এবং সেই মানবিক আচরণ করে দুই দেশের ক্ষেত্রে, এটা একটা ডিপ্লোম্যাটিক স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি ভারত বাংলাদেশের সম্পর্কটা আপনি উন্নতির কথা বলেন, সেক্ষেত্রে যে বিষয়টা অ্যাড্রেস করা উচিত আমার কাছে মনে হয়, আমি মনে করি বাংলাদেশিদের জন্য ভারতের যে ভিসা, সেই ভিসাটা উন্মুক্ত করে দেওয়া উচিত। যেটা এখন রেস্ট্রিকশন রয়েছে, সেইটা প্রত্যাহার করা উচিত। সেটা প্রত্যাহার করা হলে যখন ভারত বাংলাদেশের যাতায়াতটা নিবিড় হবে, অবাধ হবে, মানুষে মানুষের সম্পর্কটা হবে, তখন হয়তো আপনি বলতে পারেন যে দুই দেশের সম্পর্কটা ভালো হচ্ছে। কিন্তু তাছাড়া যদি বাংলাদেশিরা ভারতে যেতে না পারে, ভারতের ভিসা যদি আপনার বাড়িতে আমি যাব, সেই যাওয়ার পথ যদি সুগম না হয়, সেক্ষেত্রে আপনার সাথে আমার সম্পর্কের উন্নতির জায়গাটা চিন্তা করা যায় না। অনুরূপ আপনি দেখেন যে গত 5 আগস্ট বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর যখন তিনি ভারতে চলে গেলেন, ভারত
বাংলাদেশে যে ভারতীয় শিক্ষার্থী ছিল, হিউজ পরিমাণ শিক্ষার্থী, তাদের নিরাপত্তার ইস্যুতে তাদের ভারতে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে কিন্তু সেই ভারতীয় শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশে এসেছে, অর্থাৎ বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যদি নিরাপত্তার ঘাটতি থাকতো তাহলে এই যে বাংলাদেশের যে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, ভারতের শিক্ষার্থী, তারা কিন্তু আসতো না, আসছে। কিন্তু শুধু এখন বাধা রয়েছে যে ভারতের কিন্তু বাংলাদেশিরা সেভাবে যেতে পারছে না, সেই জায়গাটা অ্যাড্রেস করা উচিত। এবং বাংলাদেশ ইস্যুতে ভারতের যে কিছু প্রোপাগান্ডা রয়েছে, সেই বিষয়গুলো যদি আসলে বন্ধ করা যায়, তাহলে দুই দেশের জনগণের মধ্যে যে ঐতিহাসিক নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের চূড়া আমরা সেই জায়গায় আমরা যেতে পারি। আমার কাছে সেটাই মনে হয়। একদমই। খালিদ, কি মনে হয় এই বিষয়গুলি কি প্রভাব ফেলছে না? ভারত বিরোধী স্লোগান, ভারতের পণ্য বয়কট করা, যে ভারত থেকে বিদ্যুৎ যাচ্ছে সেই ভারতীয় পণ্য বয়কট করার ডাক, ভারত দখল করা, পশ্চিমবঙ্গ দখল করা, ত্রিপুরা দখল করা, দিল্লি দখল করা, এই যে একটা বাংলাদেশ থেকে ভারত বিরোধী একটা স্লোগান এবং ভারত দখল করার যে একটা ডাক, এই বিষয়গুলি দু দেশের মধ্যে সম্পর্কে চির আনছে না? কি বলবে? রাজনৈতিক বাহাসটা পৃথিবীর প্রত্যেকটা দেশে হয়, ইন্টারনালে হয়, অভ্যন্তরীণ হয়, আন্তর্জাতিক ভাবে হয়। যেমন আপনার দেশে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, এদের মধ্যে দেখবেন যে এই পলিটিক্যাল বাহাসটা হয়। কিন্তু সাধারণ যে জনতা, সাধারণ যে অধিবাসী, সেই অধিবাসীদের কিন্তু এটার খুব একটা আগ্রহটা থাকে না। বরঞ্চ বলা যায় সাধারণ মানুষকে জিম্মি করে আপনার পলিটিক্যাল লোকজনগুলো তারা তাদের মতো করে রাজনীতি করে থাকেন। এখন যে দুইটা আপনি বললেন, বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান, এটা কিন্তু সামগ্রিক বাংলাদেশের স্লোগান না। একটা বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ, এবং সেখানে যদি আপনি মতান্তরে 20 কোটি লোকের বসবাস, 20 কোটি লোকের থেকে 10-20 জন একটা কথা বললে সেটা কিন্তু মেইন স্ট্রিমের কথা না, সেটা একটা বিচ্ছিন্ন কথা। এবং সেটা হতেই পারে, এটা একটা ইন্টারনাল স্পিচ। সেই ইন্টারনাল স্পিচটাকে যদি ইস্যু করা হয়, সেটা কতটা সংগতিপূর্ণ, সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলো বা বিভিন্ন কলেজে, যেখানে ভারতের পতাকা উপর পায়ে হেঁটে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারাও সেই ভারতীয় পতাকার উপর পায়ে হেঁটে তারা প্রবেশ করছে। কিন্তু একই ঘটনা যখন তার পুনরাবৃত্তি আমরা ভারতে দেখেছি, ভারতেও বেশ কয়েকজন, তুমি যে কথাটা বলছিলে যে বাংলাদেশের সব অংশ এটা করছে না, শুধুমাত্র একটা অংশ এই কাজগুলি করছে, ঠিক তেমনি এই ছবি যখন দেখে ভারত, যে ভারতের পতাকার অবমাননা হয়, তারপর ভারতেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে রাস্তায় বাংলাদেশের পতাকা আঁকা হয়। তারপর দেখা গেছে যে ভারত সরকার সঙ্গে সঙ্গে সেই পতাকাকে সাদা রং দিয়ে মুছে ফেলে এবং যারাই এই কাজ করেছে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় 12 ঘন্টার মধ্যে। কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে বাংলাদেশের তেমন কোনো একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজে সেখানকার উপাচার্য হেঁটে যাচ্ছেন। মানে এই বিষয়গুলি কিভাবে দেখছো তুমি? আমি সেটাই বললাম যে যখন এটা রাজনৈতিক বাহাস হয়, তখন রাজনৈতিক কিছু সুবিধাভোগীরা বা আমি তো এমনও শুনছি যে এখানে যে ভারতের পক্ষ থেকে, কারণ ভারত, যেটা আমি প্রথমে বলছি, ভারত বাংলাদেশ যে সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের অনেকের সঙ্গে ভারতের আত্মীয়তা আছে, রাজনৈতিক সম্পর্ক আছে, আর্থিক সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে মানুষের উপর কিন্তু ভারতীয় জনগণের একটা প্রভাব রয়েছে। অনেকেই বলে থাকেন যে ভারত, তারা বাংলাদেশকে বিতর্কিত করতে এই ধরনের ইনিশিয়েটিভ তারা তলে তলে নিচ্ছে, এবং তাদের এই ইনিশিয়েটিভের প্রতিফলন হচ্ছে যেটা, যে প্রশ্নগুলো আপনি করছেন যে ধরে ধরে জবাই করো বা পতাকা, এই যে জাতীয় যে স্লোগান আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটা কিন্তু মেইন স্ট্রিমের না। আপনি একটা রাষ্ট্র, যখন একটা রাষ্ট্রীয় পর্যায়ে কথা হয়, তখন সেটা কিন্তু মেইন স্ট্রিমের কথা হয়। বিচ্ছিন্ন ভাবে আপনার ঘরে আপনার যদি 4-5 ভাই বোন থাকেন, বা 2 ভাই আপনার ফ্যামিলিতে যদি 4-5 জন থাকে, সবাইকে তো আপনি আপনার পরিবারের গার্ডিয়ান না। 1-2 জন বিচ্ছিন্ন ভাবে নানান প্ররোচনায় নানান ধরনের কিছু করে থাকে, ওটা কিন্তু ধর্তব্যের মধ্যে বিষয় হিসেবে আসতে পারে না। যেটা আসতে পারে সার্বিকভাবে আপনার জনগণের কি সমৃদ্ধি হচ্ছে, আমার দেশের জনগণের কি সমৃদ্ধি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু সেখানে আমরা বারবারই দেখছি সাম্প্রতিক সময়, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর
তারপর দেখছি যে বারবারই বিচ্ছিন্ন ইস্যুগুলো থেকে হাইলাইটস করা হচ্ছে, কিন্তু বিচ্ছিন্ন ইস্যুটাকে হাইলাইটস করতে গিয়ে মূলত সম্পর্কের পতন বা অবনতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু এটা খুবই সাময়িক। শেষ প্রশ্ন তোমার কাছে থাকছে, তুমি যে কথাটা বলছো আমি তোমার কথার উপর ভিত্তি করেই বলছি যে সবাই এই বিষয়গুলি করছে না, কোনো একটা অংশ, কোনো একটা ব্যক্তি, কোনো একটা সংগঠন এই কাজগুলি করছে এবং ভারতেও সেই বিষয়গুলি প্রচার, তুমি যে কথাটা বলছিলে, সেক্ষেত্রে কি মনে হয় যারাই বা একটা অংশ এই কথাগুলি প্রচার করছে বাংলাদেশে, তাদের জন্য যেহেতু সম্পর্কের অবনতি হচ্ছে, তবে তাদের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার বাংলাদেশের পক্ষ থেকে, কি মনে করছো? না, ভারতবর্ষের যে তারা কিন্তু তারা যেগুলো করছে তাদের পিছনে একটু যুক্তি আছে। ওই ভারতবর্ষের যে বিভিন্ন লোকজন যেটা ওই প্রোপাগান্ডার পাল্টা কাউন্টার এরা দিচ্ছে, পাল্টা ন্যারেটিভ ক্রিয়েট করতেছে। ভারতবর্ষে কিছু মিডিয়া গণমাধ্যম যেভাবে প্রোপাগান্ডা প্রচার করছে, ছড়াচ্ছে বাংলাদেশ ইস্যুতে মিথ্যা প্রোপাগান্ডা, সেটার উপর মূলত এই কাজগুলো করছে। যদিও তারা বিচ্ছিন্ন, কারণ একটা সরকারের সাথে যে সম্পর্ক হওয়া উচিত, একটা রাষ্ট্রের সাথে যে রাষ্ট্র সম্পর্ক হওয়া উচিত, সেইটার সাথে কিন্তু তারা অনেক দূরে, তারা কিন্তু খুবই বিচ্ছিন্ন, একটা সংগঠনও না। আপনি দেখবেন 5 আগস্টের থেকে তার পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল স্লোগান হয়েছে, ওই মিছিলে কিন্তু অনেক লোক সেখানে অংশ নিয়েছে, কিন্তু সবাই কিন্তু আপনার এই স্লোগান দেওয়া হয়নি। দেখা যাচ্ছে 5 লাখ লোকের একটা মিছিল হচ্ছে, সেখান থেকে 8-10 জন 20 জন ব্যক্তি যদি বলে, সেটা কিন্তু খুবই বিচ্ছিন্ন। কারণ বাংলাদেশের মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা আছে। তো আপনি যদি 5 লাখ মানুষের মধ্য থেকে 5 জনকে যাদের কোনো নেতৃত্বের জায়গা নেই, আসছে জনসাধারণ হিসেবে, সেই জায়গায় আসলে অ্যাড্রেস করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। খালিদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। ধন্যবাদ। অর্থাৎ চলতি সপ্তাহে বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দিয়েছে ভারত, তাই বরফ গলায় খুশি রয়েছে দু দেশের মৎস্যজীবীরা। বহুদিন যাবত একটা দাবি উঠে আসছিল, যারাই আটকে পড়েছেন বা যারা আটকে রয়েছেন বাংলাদেশে, তাদেরকে যেন খুব দ্রুত মুক্তি দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। আজ 95 জন ভারতীয় তারা মুক্তি পেল, এবার তারা কিন্তু ভারতে ফিরছে। খুশির বাতাবরণ দেশ জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।